হ্যাঁ, আমরা তাহলে আরেকটু বেসিক অল্প একটু বাকি আছে, এইটুকু একটু দেখে ফেলি, তারপর আমরা এই যে আমার যে সাজেশনটা দেখতেছেন এই প্রবলেমগুলো সলভ করে ফেলবো। এইগুলো করলে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এইটুকু অঙ্ক করতে পারলে জটিল প্রিপারেশন খুব ভালোভাবে শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু বেসিক কথাবার্তা শেষ করে ফেলি। এটা তোমার ডিস্টার্ব, একটা নিউ পেজ নিয়ে দাঁড়ান। হ্যাঁ দেখেন, এর আগে আমরা করলাম কি বর্গমূল নির্ণয় করছি। বর্গমূল বলতে আমরা কি বুঝতেছি, যদি কোনো কিছুর উপরে একটা হোল স্কোয়ার আনতে পারি তাহলে আমরা বলতেছি যে ওই হোল স্কোয়ার বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকুই বর্গমূল। আর বর্গমূল নির্ণয় করার সময় সামনে একটা প্লাস দেবো, একটা মাইনাস দেবো। কেন? কারণ বর্গমূল যেহেতু নির্ণয় করতেছি এটার মান বেরোবে দুইটা, এটা 100%, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তো এখন যখন আমরা ঘনমূল নির্ণয় করব তখন ঘনমূলের ক্ষেত্রেও একই কথা। ধরেন বর্গমূল আবার এইভাবেও বলছিলাম যে বর্গমূল হোল স্কোয়ার আনা বা এই যে রুট ওভার করে যতটুকু পাওয়া একই জিনিস, ওইটাও বর্গমূল। যেমন 4, এটার যদি বর্গমূল করি তাহলে কত হয়, বর্গমূল 2 প্লাস মাইনাস 2 হবে। আবার যদি মনে করেন কোনো কিছুর উপরে a প্লাস বির উপরে হোল স্কোয়ার আনতে পারি, তারপরেও প্লাস মাইনাস কত, a প্লাস বি, এটাই বর্গমূল। আসলে এইটার বর্গমূল এটা লেখা, এটার বর্গমূল এটা লেখা একই কথা। কেন? কারণ a প্লাস বি এটা যদি একটা জিনিস হয় তাহলে এর বর্গমূল আসলে রুট। বর্গমূল মানে আমরা বুঝি কি রুট। তো আমরা জানি কি রুটের মান কত, এটা বর্গ তো এখানে আছে, রুটের মান কত, হাফ। এই যে 2 2 কেটে গেলে আসলে থাকে কত, a প্লাস বি। তো আমরা যে কোনোভাবেই বর্গমূল নির্ণয় করতে পারি। এগুলো আমরা ইনশাল্লাহ সবাই বুঝে ফেলছি। এখন আমাদের কাজ হলো ঘনমূল। ঘনমূল মানে হলো যে কোনো কিছুর বর্গমূল হলো এরকম, আর ঘনমূল হলো এর ভিতরে 3, এর ভিতরে কত, 3। এই পুরো জিনিসটা হলো আমার ঘনমূল, এই পুরো জিনিসটা হলো আমার ঘনমূল। এটাকে আমি এভাবে লিখতে পারি, এটার মাথার উপরে আমি 1/3 লিখতে পারি। এই যে রুটের ভিতরে যে 3 দেখতেছি ঘনমূল, সেটা হলো যে আসলে এভাবে লেখা যায়। আর শুধুমাত্র বর্গমূলকে কিভাবে লেখা যায়, এটার মাথার উপরে কত, হাফ। ঠিক আছে, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, রেকর্ড শুরু করছি আমি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আমাদের সাধারণত ঘনমূল আমরা বেশি করি না। আপনাদের কাজ থাকবে 4টার ঘনমূল নির্ণয় করা। একটা হলো 1 এর ঘনমূল নির্ণয় করা, আর একটা হলো -1 এর ঘনমূল নির্ণয় করা, একটা হলো i এর ঘনমূল নির্ণয় করা, আর একটা হলো -i এর ঘনমূল নির্ণয় করা। এই 4টা ঘনমূল আপনাদের নির্ণয় করতে হবে। তো আমি এখন একটা দেখাবো, বাকি 3টা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদি পারেন তো করবেন, না পারলে আমি একটা সলিউশন দিব, সেটা দেখে পারবেন। তাও যদি না পারেন তাহলে আমি করে দেব। ঠিক আছে, তাহলে আমরা 1 এর ঘনমূল নির্ণয় করব। 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল মানে কি, এই যে এরকম এটা। এখন এটা যদি ক্যালকুলেটরে দেন আপনি তাহলে তো 1ই বেরোবে, কিন্তু কথা হচ্ছে যে ঘনমূলের মান তো বেরোবে 3টা। ঘনমূলের মান বেরোবে 3টা, আমাকে 3টা মান বের করতে হবে। এজন্য এখানে তো আর প্লাস মাইনাস দিলে 3টা হবে না, প্লাস মাইনাস দিলে কটা হবে, 2টা। আর ঘনমূলের জন্য তো প্লাস মাইনাস দেওয়া যায় না। এজন্য আমাকে কোনো একটা ভেরিয়েবল ধরে এই কাজটা করতে হবে, যে আমি ধরে নিলাম এক্সটাই কি 1 এর ঘনমূল। এক্স যদি নিজেই 1 এর ঘনমূল হয়, এক্স যদি নিজেই 1 এর ঘনমূল হয়, তাহলে এক্স এর যতগুলো মান পাবো তারা সবাই 1 এর ঘনমূল। আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমরা ঘনমূল পাবো কয়টা, 3টা। সুতরাং এক্স এর মান বেরোবে কয়টা, 3টা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। আমি যদি বর্গমূল থাকলে উভয় পাশে বর্গ করলে যেরকম বর্গ উঠে যায়, ঘনমূলের ক্ষেত্রেও তাই। যদি আমরা উভয় পাশে ঘন করি তাহলে ঘনমূল উঠে যাবে। যেমন এখন যদি উভয় পাশে ঘন করি তাহলে এইরকম দাঁড়াবে, x³ = 1। সবাই কি বুঝছি ভাই এ পর্যন্ত? ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করতে চাই, x³ - 1 = 0। এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, এই 1 এর উপর আমরা কিউবও কল্পনা করতে পারি। a³ - b³ এর সূত্র a - b * a² + ab + b² = 0।
আর আমরা জানি এভাবে থাকলে লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 একবার, আবার লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। ও শিট, 0 আরেকবার লেখা যায়। এই হলো অবস্থা। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি এক্স এর একটা মান কত 1, এক্স এর একটা মান পেয়ে গেছি, এক্স এর আরো দুইটা মান বের করতে হবে। এক্স এর মান দুইটা বের হবে কোথা থেকে? এখান থেকে। তো খেয়াল করে দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ। আপনারা এরকম একটা জিনিস পড়ছিলেন পলিটেকনিকের, অবশ্যই এটা পড়ছেন, এক্স স্কোয়ার পি এক্স প্লাস সি, যারা হায়ার ম্যাথ করছেন তারাও পড়ছেন। এরকম দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায় এরকম একটা সূত্র দিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এক্স স্কোয়ারের সাথে যা থাকে তা এ, এক্স এর সাথে যা থাকে তা বি, এক্স ছাড়া যেটা থাকে সেটা হলো সি। তাহলে এখানে দেখি, এখান থেকে যদি আমরা এই এক্স এর মানটা বের করার জন্য ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো? মাইনাস বি, যে মাইনাস বি, তাহলে বি কত? এক্স এর সাথে যা থাকে তা মাইনাস বি, এই যে 1 প্লাস মাইনাস আবার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে সবাই 1 2a। তাহলে সর্বশেষে আমি কি পাইলাম? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3টা কেমন যেন হলো, রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এই যে এখানে পাইছিলাম এক্স এর মান, আর এখান থেকে পাইলাম এক্স এর দুইটা মান। কি কি দুইটা মান পাইলাম? একবারে এস ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2, আর একটা এক্স এর মান পাইলাম এক্স ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এই তো হইলো আমাদের এক্স এর তিনটা মান। এই যে এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান, আমি ইন্ডিকেট করে দিই। এক্স এর মান একটা এটা, এক্স এর মান একটা এটা, এক্স এর মান একটা এটা। তাহলে 1 এর ঘনমূল হলো কয়টা? এই যে 1টা 2টা 3টা। এখানে আমরা আনসার লিখে দিতে পারি। সবাই কি 1 এর ঘনমূল বের করা বুঝছেন? একজন বুঝছে, আর কেউ বুঝেননি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা 1 এর ঘনমূল, এগুলো ভিডিও দেখে আপনারা সুন্দর করে নোট করে নেবেন। সেম ভাবে আমি যদি বলতাম ভাই মাইনাস 1 এর ঘনমূল, পারতেন না? জাস্ট এখানে -1 দিতেন, দিয়ে ক্যালকুলেশন করতেন। সেম ভাবে আই এর ঘনমূল, আই এর সব হিসাব নিকাশ আমরা দেখে ফেলছি। এই জন্য আমি আশা করতেই পারি যে আই এর ঘনমূল আপনারা পারবেন। তারপরেও যদি না পারেন আমি অবশ্যই দেখাই দেবো। আমি এখন সামনের দিকে যাচ্ছি। তো 1 এর ঘনমূল করে আমি যতটুকু জিনিসপত্র পাইলাম, এগুলোর ক্ষেত্রে এগুলো নিয়ে আমার অনেক কাজ আছে। এই কাজগুলো করব দেখে, এত বড় বড় জিনিস নিয়ে কাজ করতে একটু প্রবলেম। এই জন্য আমি করলাম কি, এই যে এক্স এর যে মান একটা পাইছি এটা ইকুয়াল টু ধরলাম ওমেগা, আর একটা যে মান ধরছি এটা ইকুয়াল টু ধরলাম ওমেগা স্কোয়ার। তাহলে এখন 1 এর কাল্পনিক ঘনমূল ইকুয়াল টু আমি জানি একটা হলো 1, একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কোয়ার। যেখানে 1 তো 1ই, যেখানে ওমেগার মান হলো -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মান হলো -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এই মানগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরপরে এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে কাজ করব। ওকে, এখন বিশাল কাহিনী। ওকে, এখন আমরা যেটা করব, একটা প্রশ্ন আমি আপনাদেরকে বললাম যে এককের কাল্পনিক ঘনমূল, আচ্ছা এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0 প্রমাণ করো। আরিফ ভাই মিউট করেন ভাই। হ্যাঁ, বললাম যে এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0, এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0। এটা আপনারা বাংলাতে লিখে রাখবেন আপনাদের নোট খাতায়, যে প্রমাণ করো যে এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0। তারপর আবার ব্র্যাকেটের ভিতর লিখে রাখবেন এভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। মানে আমি বাংলাতে যেটা বললাম কথাই সেটাই তো এটা, তাই না? কারণ এককের 3টা ঘনমূলই হলো এরা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একই সাথে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এবং একই সাথে এটা একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু
জিরো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই খুবই সহজ, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করা শুরু করব। যেখানে এই যে লেফট হ্যান্ড সাইড কত 1 প্লাস ওমেগা স্কোয়ার, আপনারা করবেন 1 প্লাস ওমেগা, ওমেগার মানটা বসান, ওমেগার মান হলো 1 প্লাস √-3 এরপরে আর ওমেগা স্কোয়ারের মান কত -1 -√-3 ডিভাইডেড বাই 2। এখন এই পর্যন্তই আমি করালাম। এরপরে আপনারা লসাগু করে এখানে একটু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে কত বেরোবে, 0 বেরোবে। আশা করি সবাই পারবেন। তো এইটা হলো আমাদের একটা প্রমাণ। এরপরে আরো প্রমাণ আছে। এই প্রমাণটা কি সবাই বুঝছেন যে আসলে কি প্রমাণ করতে বলছে আর কিভাবে প্রমাণ করব, এটা কি বুঝছেন আপনারা? ওকে, আবার একটা প্রমাণ আছে, এরকম প্রমাণ করব আমরা। দেখাও যে বা প্রমাণ করো যে এককের কাল্পনিক, আচ্ছা আপনারা একটু আনসার দেন তো, এককের ঘনমূল যে 3টা, এর মধ্যে কাল্পনিক ঘনমূল কয়টা? রাইট, এককের কাল্পনিক ঘনমূল 2টা, একটাকে আমরা ধরছি ওমেগা আর একটাকে আমরা ধরছি ওমেগা স্কোয়ার, একটাকে ধরছি ওমেগা আর একটাকে ধরছি ওমেগা স্কোয়ার। তো এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে, আমাকে বললো যে দেখাও যে এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল একক, এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল একক। এটা যখন আপনারা ভিডিও দেখবেন, এটা আপনাদের নোট খাতে এইভাবে বাংলায় লিখে রাখবেন, আর ব্র্যাকেটের ভিতরে লিখবেন যে এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল কত একক, মানে বুঝাইছে এই যে একটা ঘনমূল, এই যে আরেকটা ঘনমূল ইকুয়াল টু কত 1, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো ওটা ইকুয়াল টু আসলে এটা লেখা যায় যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল হলো 1, এটা আমাদের আসলে প্রমাণ করতে হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, সেম ভাবে LHS লেফট হ্যান্ড সাইড, আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু কত ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, অথবা এখান থেকেই শুরু করতে পারেন, ওগুলো লাগবে না, কারণ এককের ঘনমূল দ্বয়ের গুণফল বলছে, তো এই দুটাই তো কাল্পনিক ঘনমূল দ্বয়, আপনি এগুলো দরকার নেই, এখানে লেখেন LHS। এখন ওমেগার মান আপনি জানেন কত, -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 প্লাস ওমেগা স্কোয়ারের মান জানেন কত, -1 √-3 ডিভাইডেড বাই 2। এই দুটো যদি ক্যালকুলেশন করেন 100% ওটার আনসার আসবে 1, ঠিক আছে। এটাই যে a প্লাস বি আর a মাইনাস বির সূত্র দিয়ে এখানে একটু ক্যালকুলেশন করবেন, ওটার মান আসবে 1। তো এটা হলো আমাদের 2 নম্বর প্রমাণ। এই প্রমাণটা কি আপনারা বুঝছেন, করতে পারবেন সবাই? ওকে, এবার আমাদের প্রমাণ আরেকটা 3 নম্বর প্রমাণ। আমাকে বলল যে এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটা আরেকটার উল্টা। আমাকে বলল কি, এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটা আরেকটার উল্টা, মানে আমাকে বলছে ওমেগা ইকুয়াল টু প্রমাণ করো যে ওমেগা স্কোয়ার, অথবা আমাকে বলছে যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু প্রমাণ করো ওমেগা, যে কোনো একটা প্রমাণ করলেই হলো। তো আমি সুবিধার্থে বলবো যে এই যে নিচে যেটা আছে এটা নিয়ে আমরা কাজ শুরু করবো, আপনি এটা নিয়ে করেন বা এটা নিয়ে করেন, আমি তাহলে এটা নিয়ে করব। RHS রাইট হ্যান্ড সাইড, এখানে আছে কত ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু আমাকে তো কত দেখাইতে হবে, ওমেগা দেখাইতে হবে। তো ওমেগা স্কোয়ারের মান কত জানি আমরা, কত যেন -1, কি ব্যাপার এখনো জয়েন করতেছে এইভাবে ক্লাসের মাঝখানে, এভাবে জয়েন করলে আমার মানে ইয়ে হয়, আপনার কি বলে, এই যেগুলো সেরেটেরে, আমার বাম পাশে আরেকটা স্ক্রিন আছে, ওইটাতে আমার চলে যাইতে হয়, আমি 2টা স্ক্রিনে পড়াইতেছি আপনাদেরকে। তো কত, -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখবো, এটা একটু ঘুরাই দেবো, তাহলে 2 যাবে এখানে, আর এখানে হবে -1 - √-3। এরপরে লব এবং হরকে আমরা এটার বিপরীত সাইন দ্বারা গুণ করে দেবো, 2 × -1 প্লাস √-3, আর এখানে কত -1 -√-3, এটা একটা, এরপরে বিপরীত সাইন কত -1 প্লাস √-3, এটা একটা। তাহলে আমরা যদি আবার ক্যালকুলেশন করি, এখানে আছে কত এটা, তাহলে ওটা লিখে ফেলি 2 -1 প্লাস √-3 ডিভাইডেড বাই, এখানে a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমাদের সূত্র। তাহলে আরো ক্যালকুলেশন করি, এখানে আবার কত হয় 2, এটা যেমন আছে এমন থাক, √-3 ডিভাইডেড বাই a স্কোয়ার করলে কত হয় 1,
বি স্কোয়ার করলে কত হয় -3, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হয় 3, ইকুয়াল টু কত, এটা 4। তাহলে এই 2 দ্বারা যদি এখানে কাটি তাহলে কত হয় 2। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এই ওমেগা ইকুয়াল টু এটাই জানি, -1 প্লাস √3 ইকুয়াল টু 2, সুতরাং আমি লিখতে পারি ওমেগা। এই যে বলছিলাম যে এককের কাল্পনিক ঘনমূলদের একটা আরেকটার উল্টা, এখানে উল্টা লিখে নিয়ে এই যে রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করা শুরু করছি, এই যে আরেকটা পেয়ে গেছি, এটা প্রমাণ হয়ে গেছে। সবাই কি বুঝছি ভাই? শুধু ওমেগা দিয়ে কিভাবে করবেন বলেন? রনি দাস ভাই বলেন ওমেগা দিয়ে কিভাবে করবেন, শুধু ওমেগা দিয়ে? ও এই যে এটার কথা বলতেছেন, এটা? ও হ্যাঁ, এটাতে করলে তো হবে 100%। আপনি রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করবেন, জাস্ট এখানে মানটা বসাবেন, ওরকম বিপরীত সাইন দ্বারা লব এবং হরকে গুণ করে দেবেন, 100% এটা চলে আসবে। ঠিক আছে, একটা দ্বারা করলেই হলো। তো এখন ওমেগার ক্ষেত্রে আমরা আই এর ক্ষেত্রে দেখছিলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই কিউব ইকুয়াল টু যত, তারপরে আই টু দি পাওয়ার অনেক 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 বড় নাম্বার দিয়ে আমরা দেখছিলাম। এখনো আমরা দেখবো একটু ওই জিনিসগুলো। দেখেন ওমেগা কিউব ইকুয়াল টু, আমরা একটু আগে দেখলাম 1, তাহলে ওমেগা 4 ইকুয়াল টু কত লেখা যায়? ওমেগা কিউব আর হলো ওমেগা, ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর হলো ওমেগা ইকুয়াল টু হয় হলো ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কি লেখা যায়? ওমেগা কিউব আর হলো ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? ওমেগা স্কোয়ার। এই তো হলো বিষয়। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, এইগুলো হলো মান ওমেগার। তো ওমেগার মান আবার এই তিনটার, ওমেগার পাওয়ার যত বড়ই থাক না কেন, এই 3 রকমের বাইরে ওমেগার মান কখনো আসবে না। কোনো কোনো সময় আসবে শুধুমাত্র এই 1, কোনো কোনো সময় আসবে, কোনো কোনো সময় 1, কোনো কোনো সময় ওমেগা, কোনো কোনো সময় ওমেগা স্কোয়ার। তাহলে আমাকে যদি এরকমভাবে কাজ করতে বলে যে ওমেগার উপরে 2, 4, 3, 6, 7, ওমেগার উপরে 1, 2, 3, 6, ওমেগার উপরে 2, 4, 8, এই জিনিসগুলোর যদি আমাকে মান বের করতে বলে, তাহলে কিভাবে আমরা মান বের করব সেই টেকনিকটা এখন আমরা শিখে ফেলব। দেখেন, ভাগ শেষ কথাটা আমরা জানি। এখানকার টেকনিক হলো ওমেগার মাথার পাওয়ার, ওমেগার মাথার উপরে যত পাওয়ার থাকবে তাকে 3 দ্বারা ভাগ দেব। ওমেগার মাথার উপরে যে পাওয়ারটা থাকবে তাকে 3 দ্বারা ভাগ দেব। ভাগ দেওয়ার পরে যে ভাগ শেষটা হবে সেটা ওমেগার উপরে পাওয়ার হবে। কিভাবে দেখেন, ওমেগা কিউব ইকুয়াল টু, যখন আমি বের করব, আমি আগে এই পাওয়ারকে 3 দ্বারা ভাগ দিয়ে তার ভাগ শেষ বের করব। তাহলে এই 3কে 3 দ্বারা ভাগ দেব, 3 দ্বারা ভাগ দেব, যাই কয়বার? একবার, 3 বার, বিয়োগ করলে কত? 0। এটাই হলো আমার ভাগ শেষ। তাহলে আমি বললাম পাওয়ারকে 3 দ্বারা ভাগ দেওয়ার পরে যে ভাগ শেষটা থাকবে সেটা হবে ওমেগার পাওয়ার। তাহলে এই যে এখানে ওমেগার পাওয়ার দিলাম কত? 0 ইকুয়াল টু কত হলো? 1। ঠিক আছে। আবার যখন আমি ওমেগা টু দি পাওয়ার 4 করতেছি, তখন এই 4 যদি আমি 3 দ্বারা ভাগ দিই, 3 দ্বারা ভাগ দিলে যায় একবার, 3, বাকি থাকে 1। এটাই হলো আমার ভাগ শেষ। তাহলে এটাই হবে ওমেগার মাথার উপরে পাওয়ার ইকুয়াল টু শুধু ওমেগা। সেম ভাবে যদি আমি এই 5কে 3 দ্বারা ভাগ দিই, ভাগ শেষ হবে 2। এই যে দেখেন ওমেগার মাথার পাওয়ার উপর কত? পাওয়ার কত? 2। এভাবে আমরা খুব সহজেই কি করতে পারবো? এই মানগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে। তো আপনারা কি ওমেগার পাওয়ারের ওমেগার মান বের করার টেকনিকটা কি বুঝছেন ভাই? ওকে, ভেরি গুড। তাহলে এটা আবার ক্যালকুলেটরে ভাগশেষ বের করাটা আপনারা মানে এইভাবে ভাগ দিয়ে তো আর বের করতে পারবেন না, ক্যালকুলেটরে বের করবেন। দেখেন, এই জিনিসটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই ভাগশেষ উপরে, এই 3টা হলো নিচে। কোনো একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি দেখেন যে ভাগফলে কোনো দশমিক আসেনি, পূর্ণ সংখ্যা আছে, তাহলে বুঝবেন যে তার ভাগশেষ হলো 0। তখন ওমেগার মাথার উপরে শুধু 0 দিবেন, মানে মান বেরোবে 1। আর কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার পরে যদি দেখেন যে ভাগফল বেরোইছে দশমিকে, তো দশমিকে ভাগফল বেরোনো মানে কি? মানে হলো তার ভাগশেষ আছে, কিন্তু আপনি তো ওইটা দেখে বুঝতে পারবেন না যে এখানে ভাগশেষ কি। আপনারা কি সবাই ক্যালকুলেটরে যে কোনো দশমিক ভাগফলকে সমস্ত আকারে প্রকাশ করতে পারেন? সমস্ত আকারে।
আচ্ছা, তাহলে ওই যে হাসিব ভাই পারে, আমরা ক্লাস শেষ করি, উনি হচ্ছে যে গ্রুপে আপনাদের জন্য একটা ভয়েস দিয়ে হোক বা যেভাবেই হোক বা যে পারেন, অথবা আমি আমি আপনাদেরকে শিখাই দেবো এক এক লাইনে একেবারে ভাগশেষ বের করার পদ্ধতিটা। তো এখন আমার কাছে ক্যালকুলেটর আছে কিনা একটু দেখি, আছে, আমি আপাতত এগুলো করে ফেলি। এই ক্যালকুলেটরটা যাদের আছে তারা আমার মতো করে করতে পারবেন, বা অন্য অন্য ক্যালকুলেটরে মনে হয় ওইভাবেই হবে। আমি এনশিওর হয়ে তারপরে বলবো আপনাদেরকে। তাহলে এই যে এই মানগুলো আমি এখন বের করব, এখানে আগে ওমেগা লিখে নিব, ওমেগা লিখে নিব, ওমেগা লিখে নিব। এখন এইটাকে ভাগ দিব কত দ্বারা? 3 দ্বারা। 2 4 3, 2 4 3, 2 4 3, 6 7, একে ভাগ দিব 3 দ্বারা, দশমিক আছে। এবার আমি সমস্ততে চলে যাব। এই যে শিফট সেপে এ বি বাই সি এরকম একটা জায়গা আছে, বাটন আছে শিফটের নিচে, ঠিক নিচে, ওটা চাপলেই সমস্ত আকারে আসবে। তো এখানে আমার ভাগশেষ আছে কত? 1। তাহলে আমি জাস্ট এটার মাথার উপরে 1 দিতাম, কিন্তু দিব না, কেননা 1 দিলে তো এটাই হয়, এটাই আনসার আমার। ওই যে এটার জন্য এটাই আনসার, 1 আসছে। আবার এটার ক্ষেত্রে তাহলে দেখি 1 2 3 6, 1 2 3 6, ভাগ দিলাম 3 দ্বারা। এটা কোনো দশমিক আসেনি, একেবারে ভাগফল আসছে, তার মানে এটার মাথার উপরে কত হবে? 0 ইকুয়াল টু হবে কত? 1। এটা করি 2 4 8, 2 4 8, ভাগ দিলাম 3 দ্বারা, দশমিক আছে, ভাগশেষ বের করলাম, বেরোইছে হচ্ছে যে ভাগশেষ বেরোইছে 2, তার মানে এই যে মাথার উপরে কত? 2। এই যে আমি বলছিলাম যে মাথার উপরে পাওয়ার যত বড়ই হোক না কেন, এর মান বেরোবে সর্বোচ্চ 3 রকম। একটা হলো 1, আর একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কোয়ার। এই যে দেখেন, এই যে বড় বড় পাওয়ার কিন্তু বেরোইছে, একটা বেরোইছে ওমেগা, একটা বেরোইছে ওমেগা, একটা হলো 1, আর একটা হলো ওমেগা স্কোয়ার। এই তো হলো আমাদের আনসার। সবাই কি বুঝছি ভাই এ পর্যন্ত? আবার এবি দেন, দুইবার দেন, 2বার দেন। দিছেন? কিছু হইল? ঠিক আছে, তাহলে আপনারা এভাবে, এই চিকিৎসায় কোনো কাজ হবে না, আপনাকে দেখাইতে হবে আর কি। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো, বা ওই যে হাসিব ভাই আছে, আপনারা গ্রুপে একজন শিখে গেলেই পরে ডিসকাস করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ক্যালকুলেটর কি ওইটা আমি যেটা দেখাইলাম সেই ক্যালকুলেটর আপনার? আমি যেটা না না ভাই, আপনার না, ওই যে কি ভাই যেন কথা বলুন। আচ্ছা আচ্ছা, 100 এমএস, আমারটা হলো 991 এফএক্স আমারটা। আপনারটা তাহলে ওইভাবে হবে না, আপনারটা সম্ভবত এসডি বা আর একটা আর একটা বাটন আছে, সেইটাতে সম্ভবত করতে হবে, বুঝছেন? হ্যাঁ, পরে দেখাবো না। ঠিক আছে, তাহলে ভাই আমরা সামনের দিকে যাই এখন, কি বলেন? ওকে, এখন আমি কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা, বীজগণিতের জন্য যারা বই দেখে অঙ্ক করতে চান, তাহলে বীজগণিতের জন্য সবচাইতে ভালো বই আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো অনেকগুলো বই আমার কাছে আছে, মোটামুটি ফলো করি আমি অনেকগুলো বই। কেতাবউদ্দিন করি, আফসারুজ্জামান করি, অসীম কুমার সাহা ওরটা করি, তারপরে হচ্ছে যে AKM হকেরটা করি, তারপরে আমার কাছে আছে অনেকগুলো বই আছে। যাই হোক, এই এত সব বইয়ের ভিতরে আমার কাছে ভালো মনে হয়েছে অক্ষরপত্র, অসীম কুমার সাহার অক্ষরপত্রের বইটা আমার কাছে বীজগণিতের জন্য ভালো মনে হয়েছে, বীজগণিতের জন্য। তো বীজগণিতের জন্য যদি কেউ কোনো বই ফলো করতে চান, তাহলে আপনারা অসীম কুমার সাহার বইটা ফলো করতে পারেন। ঠিক আছে ভাই, আপনাদের ফরিদপুরের গর্ব। ঠিক আছে, আপনাদের, হ্যাঁ, বইটা অনেক সুন্দর লিখছে। আমি আবার এমন এক ধরনের মানুষ ভাই, মনে করেন ওই আমি একজন স্টুডেন্টকে বলে দিলাম যে এখান থেকে চৌরাস্তা যাইতে হবে, এখানে মিষ্টির সামনে যাবেন, 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে বাসে উঠবেন, চৌরাস্তা যাবেন। মানে আমার কথা হচ্ছে যে এটুকুতে শেষ হইতে হবে, এর পর আর পেছানো যাবে না। মানে ও যদি আবার বলে যে ভাই এখান থেকে হেঁটে যাবো তো মিষ্টির সামনে, যে ওখানে থামলে কি বাস পাবো, মানে আমাকে প্রশ্ন করছে বাস কি পাবো। আরে ভাই, আমি তো এই বিষয়টা জানি, যদি আপনি বাস না পাইতেন তাহলে আপনাকে ওভাবে সাজেশনই করতাম না।
তো এইভাবে একই জিনিস পেছানো, এই জিনিসটা আমার কাছে একেবারে অপছন্দনীয়। তো অসীম কুমার সাহা ওনার বইটা আমি এমন দেখছি যে এখানে একই জিনিস পেছানো না, জাস্ট অ্যাডমিশন বা ইন্টারমিডিয়েট এক্সামের জন্য আসলে যেই যেই জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো উনি খুব সুন্দর করে সাজায় দিছে, মানে যে কেউ দেখলে বুঝে ফেলবে। ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হলো অসীম কুমার সাহার বীজগণিত বই। আর ক্যালকুলাসের জন্য যদি বলেন যে ভাই বইয়ের আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আপনাদের একটা আইডিয়া দিচ্ছি বই সম্পর্কে। তো আপনারা যদি বলেন ক্যালকুলাসের জন্য, আমি ক্যালকুলাসের জন্য সবচেয়ে ভালো বই দেখছি ইন্টারমিডিয়েট লাইফ, মানে আমাদের অ্যাডমিশনের জন্য আমাদের AKM হকের যে বইটা আছে, এইটা মানে এত সুন্দর করে সাজানো যে একজন বেসিক না জানা স্টুডেন্ট একেবারে প্রিলিমিনারি স্টেপ থেকে যদি শুরু করে তাহলে সেও সেটা খুব সুন্দর করে বুঝে ফেলবে। অধ্যায়গুলো খুব সুন্দর করে সাজানো আছে। ত্রিকোণমিতি কোনো বইয়ে কাজ হবে না। ত্রিকোণমিতি যারা করবেন গাজীপুরে আসার পরে একটা ফটোকপির দোকানের নাম বলবো, ওখানে আমার একটা সাজেশন পাবেন সলিউশন সহ। টাকা লাগবে কম করে হলেও 100টার মতো, অনেকগুলো পেজ আছে। তো ওইখানে যেই যে অঙ্কগুলো আছে সেই সেই অঙ্কগুলো করলে আপনার কাজ হয়ে যাবে। আরেকটা বাকি থাকলো কি যেন, জিওমেট্রি। জিওমেট্রির জন্য আমার কাছে সবচেয়ে ভালো বই মনে হয়েছে যে AKM হকের বইটা। ওটা খুব সুন্দর একটা বই, একেবারে সুন্দর করে সাজানো আছে। তো এই তো হলো আমাদের অ্যাডমিশনের বই পুস্তক। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এই এই ফিজিক্সের শীটটা ভাই সামনে মাসের 13 তারিখ 14 তারিখ বা 15 তারিখের পর থেকে ওই শীটটা আপনারা পাবেন। ঠিক আছে, এখনো ভাই এটার কাজ চলতেছে। মোটামুটি একটা গোছানো জিনিস পাবেন আর কি, বোর্ড প্রশ্নগুলো। আসলে ফিজিক্সের জন্য যে যত কথাই বলুক, আপনাকে বই থেকে বেসিক ক্লিয়ার করার পরে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটের গত 15-20 বছরের প্রশ্ন সলভ করতে হবে, তবেই আপনি অঙ্ক কমন পারবেন এবং আপনি অঙ্ক পারবেন। তাছাড়া আপনি বই টই যত যাই করেন আপনার ফিজিক্সে কোনো কাজ হবে না। তো এই বিষয়টাকে সামনে রেখে আমি মূলত ওই কাজটা শুরু করছি, আপনার বোর্ড প্রশ্নগুলোকে একত্র করা শুরু করছি। যদিও গাজীপুরে অনেক কোচিংয়ের বা অনেক এমনিতেই বই আছে যে বইগুলোতে বোর্ড প্রশ্নগুলো আছে, কিন্তু ওগুলো কিছুটা অগোছালো বা এলোমেলো, প্রবলেম হয় পড়তে, যার কারণে আমি এই উদ্যোগটা নিছি আর কি। তো এই তো হচ্ছে বিষয়। এই অঙ্কটা আমরা এখন করে ফেলব, এই অঙ্কটা করে ফেলব। কি বলছে? বলছে যে এই যে রুট ওভার বুঝতেই পারতেছেন কত, এটা চতুর্থ মূল নির্ণয় করতে বলছে। তো আমরা জানি একটা যখন আমরা মূল নির্ণয় করি তখন যতর মূল নির্ণয় করতে বলে আমরা ঠিক সেই কয়টা মান পাই। তাহলে এখান থেকে যেহেতু আমাদেরকে চতুর্থ মূল বের করতে বলছে, সুতরাং আমরা এইটুকু বুঝে ফেলছি যে এখান থেকে মান পাবো আমরা 4টা। তাহলে চলেন কিভাবে মান বের করা যায় দেখা যাক। এই -144কে এভাবে লেখা যায় 12i হোল স্কয়ার। সবাই কি এটা বুঝছেন? কেউ না বুঝে থাকলে কথা বলেন। কোনটা? উপরের লাইনটা? আপামনি 12 বর্গ করলে আপনার 144 হয়, তাই না? আর i এর বর্গ করলে হয় -1, তাহলে -1 আর 144 গুণ করলে -144। ওকে, তাহলে এখানে আছে দেখেন এটা 4 এর ভিতরে, তার মানে কি 2টা রুট আছে এর ভিতরে। তাহলে আমি একটা রুট আর এই স্কয়ার উঠাই দিয়ে ভিতরে একটা প্লাস মাইনাস দিয়ে এভাবে লিখতে পারি, আর একটা রুট বাকি থাকে। এভাবে কি আমরা লিখতে পারি? আপনারা কি এই লাইনটা বুঝছেন সবাই? অন্যরা? ওকে, তাহলে ভাই এইরকম দেখেন এখানে পথ কয়টা? একটা। এখানে জায়গা কয়টা? একটা। এখানে আপনাকে এই মানটা নির্ণয় করার জন্য আবার একটা বর্গ নিয়ে আসতে হবে। বর্গ নিয়ে আসলে এই রুটটা চলে যাবে, তারপরে আপনি আনসার লিখতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে জিনিস তো একটা, এরকম একটা জায়গা থেকে আই থাকা অবস্থায় তো বর্গমূল এর আগে আমরা নির্ণয় করিনি। তাহলে আমি আপনাকে বলবো যে এরকম জায়গাগুলোতে যখন আপনার বর্গমূল নির্ণয় করার দরকার হবে তখন আপনি এইরকম জায়গাগুলোকে 2 বানায় নেবেন, শুধু 2 বানায় নেবেন, বাকি সবাইকে বের করে দেবেন। ঠিক আছে, তাহলেই কাজ হয়ে যাবে। কিভাবে আসেন দেখি।
প্লাস মাইনাস 6 গুণন 2i রুট ওভার। এরকম যদি থাকে তাহলে আমি এভাবে √6 দিয়ে এটাকে বের করে নিয়ে প্লাস মাইনাস 2i কে এভাবে লিখতে পারি। এটা কি সবাই বুঝছেন যে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি? ওকে, এখন দেখেন, এখন আমাদের কাজ হয়ে গেছে। এই যেটা √6 ও থাক, ওরা আমার দরকার নাই। এই জায়গায় দেখেন, এই যে 2, এটা মনে করলাম a, এটা মনে করলাম b, 2ab করে ভেঙে নিলাম। ওই যে যেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাই দিছিলাম, 2 প্লাস মাইনাস 2ab। তাহলে এখানে কথা হলো যে এই যে এটা আর এটার ভিতরে, এই দুইটার ভিতরে a কে হবে, b কে হবে। তাহলে এখানে নিশ্চয়ই 1টা হলো বড়, আইটা হলো ছোট। এর সামনে তো কোনো নাম্বার নাই, তাহলে কিভাবে জাজ করব? এর সামনে নাম্বার নাই, এটা মিথ্যা কথা, এর সামনে নাম্বার আছে। এই জায়গাটাতে কি আমি 0 ধরতে পারি না ভাই? আপনারা কি বলেন, এই জায়গাতে কি 0 ধরতে পারি? অবশ্যই 0 ধরতে পারি। তাহলে 0 একটা কি নাম্বার? ধনাত্মক নাম্বার। আর 0 যদি এই সামনে যদি ধনাত্মক কোনো কিছু থাকে তাহলে বড়টাকে আমরা a মনে করি। সুতরাং এই 1টাকে মনে করব a, আর এই আইটাকে মনে করব b। এখন আমরা চোখ বন্ধ করে সূত্র লিখব। √6, এই যে এখানে a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে রুট ওভার। এখন আমরা কি লিখতে পারি? √6 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার, এই যে রুট ওভার। এই যে এই রুট ওভার আর এই বর্গটা যদি উঠাই দিই তাহলে সামনে একটা প্লাস মাইনাস হয়। √6 এর সাথে গুণ থাকার কারণে এই প্লাস মাইনাসটা চলে আসবে কোথায়? সামনে। সুতরাং আমি লিখতে পারি প্লাস মাইনাস √6 1 প্লাস মাইনাস i। এটা হলো আমার আনসার। সবাই কি বুঝছেন? এখানে এই লাইনটা আমরা লিখছি, তারপরেও কোনো পরিবর্তন হয়নি, কেননা এর উপর বর্গ করলে -1, এই 1 আর এই 1 কেটে যায়, থাকে কত? প্লাস মাইনাস 2i, যেটা এই যেখানে ছিল প্লাস মাইনাস 2i। আপনারা এইখানের a b দেখে আবার পরে এইভাবে লেখেন না যে 1 ভাগ a 1 ভাগ b। আমি এটা মুছে দিই। সবাইকে এটা পারছি ভাই? বুঝছি সবাই? ওকে, তাহলে আমি আপনাদের জন্য একটা HW দিই। HWটা দেখেন, এটা কি পারবেন না ভাই আপনারা? এখন সবাই দেখেন একটু। আগে আমি বর্গ করছিলাম কতকে? 144কে। এখন আপনি বর্গ করবেন কত? 9i-কে। 9i, এই যে 9i-কে বর্গ করবেন, তাহলে হবে -81। তো এটা আপনাদের জন্য HW। নেক্সট, এই যে এখন যে টাইপের অঙ্ক করতেছি, দুইটা অঙ্ক নেব, দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্কের ভিতরে একটা অঙ্ক ডুয়েট অ্যাডমিশনে এই তো কিছুদিন আগে, বছর 2 আগে আসছিল। এই যে এই অঙ্কগুলো আপনারা কিন্তু মনে হয় যে পলিটেকনিক্যালে করে ফেলছেন, তারপরেও আমি একটা করাবো, আপনারা আর একটা করবেন। এই অঙ্কগুলোর পদ্ধতি হলো যে দেওয়া আছে এটা, প্রমাণ করতে হবে এটা। তো দেওয়া আছে থেকে কোনো একটা জিনিসের মান আপনাকে বের করে নিয়ে যাইতে হবে, নিয়ে যায় এর বাম পক্ষ অথবা ডান পক্ষে বসাই দিতে হবে, তাহলে ক্যালকুলেশন করলেই বাকিটা প্রমাণ হয়ে যাবে। তো আমি এই দুইটার ভিতরে আমি উপরেরটা করব, বাকিটা আপনাদের জন্য HW। বাকিটা আপনারা করার চেষ্টা করবেন, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে সুবহানাল্লাহ, আমি করে দেব না পারলে। তো এই অঙ্কটা করার আগে আর একটু কিছু বেসিক কথাবার্তা বলি। দেখেন, একটা কাল্পনিক ইকুয়েশন থেকে 1 প্লাস ib ইকুয়াল টু, মনে করেন যে x প্লাস iy, এটা একটা কাল্পনিক মানে জটিল ইকুয়েশন, জটিল সংখ্যা আছে যার ভিতরে। এখান থেকে আমরা চাইলেই করতে পারি কি, বাস্তবকে সমীকৃত করে দুইটা ইকুয়েশন বানাইতে পারি। তো কিভাবে সেটা 1 নম্বর শর্ত হলো যে ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে সদৃশ বানাইতে হবে। কেমন সদৃশ? মনে করেন a প্লাস ib ইকুয়াল টু লেখা আছে 2 প্লাস i c মাইনাস d, এরকম করে লেখা আছে। তাহলে এই পাশটা কেমন? a প্লাস ib, এই পাশটা কেমন? এটা কেমন? বাস্তব। তাহলে এখান থেকে আপনাকে কি করতে হবে? ওইরকম বাস্তবকে এক জায়গায় করতে হবে। বাস্তব, এটা হলো বাস্তব। এখানে কি প্লাস, তাহলে এখানে কি আছে? প্লাস। এখানে কি আছে? i, এখানে একটা কি আছে? i।
এখানে বি আর এখানে কত সি। এখন দেখেন এটা আর এটা কি হয়েছে, সদৃশ হয়েছে, কিছু প্লাস আই কিছু, কিছু প্লাস আই কিছু। এরকম যখন সদৃশ হয়ে যায়, এরকম যখন সদৃশ হয়ে যায় তখন আমরা বলতে পারি যে বাস্তব ইকুয়াল টু বাস্তব, অবাস্তব ইকুয়াল টু অবাস্তব। মানে এই যে আই এর সাথে যতটুকু আছে আপনি আই সহ যদি নেন তাহলে আই আই কেটে যাবে। আসলে আইকে ভেনিশ করার জন্যই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি, যে যখন সদৃশ বানানো যায়, যেমন এখানে লিখতে পারবো এ ইকুয়াল টু 2 - d আর বি ইকুয়াল টু লিখতে পারবো সি। এই টপিকটা, এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে। আসলে আমি প্রত্যেকটা জিনিস দেখাই কেন, কারণ অনেকেই ধরেন জানেন, অনেকেই জানেন না। তো আমার একটা বৈশিষ্ট্য হলো যে ইতিপূর্বে কোনোদিনও ভালোভাবে পড়ালেখা করেননি, মোটামুটি ক্যালকুলেশনটুকু জানেন, সেও যেন আমার কোর্সটা করে উপকৃত হতে পারেন, সেই জন্যই আসলে করা। এতে করে যারা আগে থেকে পারেন তারা অবশ্যই একটু বিরক্ত বোধ হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে ভাই, সবার জন্য। আসলে আমরা বর্তমান মানুষগুলো কেমন যেন, আমাদের মন মানসিকতাগুলো একটু অন্যরকম করা দরকার। আপনারা ভালো, অবশ্য আপনারা ভালো, সবাই ভালোই থাকে, কিন্তু যখন বিএসসি বা এমএসসি ডিগ্রি অর্জন করে, একটা গভর্নমেন্ট জব পেয়ে যায়, তারপরে যখন কোনো একটা চেয়ারে বসে, তখন আসলে প্রবলেমটা হয়, তখন অনেকেই তাদের মোটিভ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তাহলে আমরা কি করব, এখানে গিভেন ডাটা থেকে শুরু করে ফেলবো। গিভেন যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত, এ প্লাস আই বি ঘনমূল ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমি করব কি, উভয় পাশে ঘন করব। তাহলে এখানে থাকবে কত, এ প্লাস আই বি, কেননা ঘন করলে এটা উঠে যাবে, আর এখানে ঘন করলে কিউব হবে, সুতরাং কিউবের সূত্রটা লিখে ফেলি। এস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস বি কিউব, বি কিউব প্লাস বি স্কোয়ার। ও ভুল, ও একটা মিসিং করছি, তাই না? সরি, হ্যাঁ ভাই, মনে হয়েছে 3ab স্কোয়ার। বয়স হয়েছে তো অনেক কিছু ভুলে যায়, চুল টুল পেকে গেছে সব। এই তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এটা কি হয়, এক্স কিউব, এখানে যদি আমরা করি আই 3x স্কোয়ার ওয়াই, এখানে আই স্কোয়ার করলে হয় -1, সুতরাং এটা হয়ে যায় -3xy স্কোয়ার। এখানে কি ওয়াই এর উপর কিউব করলে হবে -i, এখানে হবে -y কিউব। তাহলে এখানে বাস্তবগুলো কি কি আছে, এক্স কিউব -3xy স্কোয়ার। এরপরে সদৃশ করার জন্য এখানে প্লাস দরকার, একটা প্লাস নিলাম, এখানে আই দরকার, তাহলে এটার থেকে আই নিলাম, আই কমন নিলে এখানে থাকে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওখানে থাকে ওয়াই কিউব। সবাই কি বুঝছি ভাই এ পর্যন্ত? এবার আমরা এই যে এখানে আছে কত, এ প্লাস আই বি, আমরা এ ইকুয়াল টু এটা লিখবো, এ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল টু লিখবো কত, 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আমি এটা পেয়ে গেছি। এখন জাস্ট এখানে কার মান বের করে নিলাম, এ আর বির মান। আমি এ আর বির মান লেফট হ্যান্ড সাইডে যদি বসাই দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আমি এগুলো সব মুছে দেব। এই দুইটা লাইন একটু কেউ একজন খাতাতে উঠান তো দেখি ভাই, এগুলো মুছে দিয়ে আমাকে করতে হবে জায়গার স্বল্পতা। এই দুইটা লাইন একটু খাতাতে উঠান, আমি এগুলো একটু শুনে নেব আপনার কাছ থেকে। খাতা আছে কারোর কাছে? ওকে, ভেরি গুড। তাহলে ভাই আপনি একটু বলেন, এই ইকুয়াল টু কত বের করছিলাম আমরা, এক্স কিউব ওকে, বি ইকুয়াল টু -y কিউব। ওকে, থাক। এখন এখানে আমরা কাজ করব কি, লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করার আগে এই লাইনটাকে আমি একটু মডিফাই করে নিই, a মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই কিউব বানাই রেখে দিই। এই ঘন মূলটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে কিউব হয়, অথবা ওই পাশে ঘন করলে কিউব হয় এখানে, আর এখানে ঘন উঠে যায়।
আমরা আসলে এটা প্রমাণ করব। তাহলে আমি এখানে লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ মাইনাস আই বি। তাহলে এর মান কত, এই যে এখানে এক্স কিউব মাইনাস 3xy², আর বির মান কত, বির মানটা হলো মাইনাস আই, বির মান হলো 3x² মাইনাস y³। এই তো হলো বিষয়, ঠিক আছে। এখন এই লাইনটা ক্যালকুলেশন করে আমরা কি পাবো, এইরকম জিনিস পাবো। কিন্তু যেহেতু এর ভিতরে আই আছে, সুতরাং আই এর হিসাব উল্টো দিকে করতে আপনার একটু প্রবলেম হবে। এর জন্য আমরা করব কি, এই লাইন থেকে আর কোনো চিন্তা করব না, আমরা করব কি সরাসরি এই লাইন থেকে একটা লাইন লিখে দেব। সেটা কি, এটাকে ভেঙে ফেলেন। এখানে a³ মাইনাস 3a² প্লাস 3ab² প্লাস b³ মাইনাস, প্লাস না, মাইনাস b³। ওকে, আমরা এই যে এটা দেখে দেখে এই লাইনটা লিখে ফেললাম। এটা দেখে দেখে যদি এই লাইনটা লিখে ফেলি, তাহলে এটা ইকুয়াল টু, আমি এটা লিখতেই পারি x মাইনাস আই ওয়াই হোল কিউব লিখতেই পারি। হ্যাঁ, সব কিছু ঠিক থাকলো, শুধুমাত্র আপনি বুঝলেন না যে এই লাইন থেকে কি আসলে এই লাইন লেখা যায়। আমরা সেভাবে মিলাই দেখিনি। হ্যাঁ, লেখা যায়। আপনার যদি ইচ্ছা হয় আপনি এই লাইনটা পুরো ক্যালকুলেশন করে দেখেন, যে আবার উপরে লাইনটাই পাবেন। তো আমার এই লাইনে থেকে করতে গেলে কি করা লাগতো, আই গুণ করা লাগতো, তারপরে এরকম জিনিসগুলো চিন্তা করা লাগতো, বানানো লাগতো, কত কাহিনী। আমি সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি জাস্ট এখান থেকে লাইনটা লিখে দিছি, পরে ওইটা ইকুয়াল টু ওইটাই লিখছি। ঠিক আছে, এই যে আর এইচ এস দেখানো হয়ে গেল। সবাই কি বুঝছি ভাই? ওকে, তাহলে সামনে যাব, সামনে যাই। হ্যাঁ বলেন। আপনি ভাই একটু সময় নিয়ে ক্যালকুলেশন করেন, সব কিছু ঠিক আছে। এই যে আইতে বর্গ করলে মাইনাস হবে, তো কোথায় প্লাস হওয়ার কথা ছিল, এখানে এটা। আই এর ক্যালকুলেশন আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। আমার মিস্টেক হতে পারে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা, তবে সবকিছু ঠিক থাকার কথা। চলে, তাহলে আপনাদের জন্য একটা HW নিয়ে এসে আমি এটা কি সবাই বুঝতে পেরেছি ভাই? এই যে সেম কাজ এখান থেকে করে এক্স ওয়াই এর মান বের করে নিয়ে এসে কোথায় বসায় দিবেন, রাইট হ্যান্ড সাইডে বসায় দিবেন, টপাক করে লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে। পারবো? ওকে, ঠিক আছে। এবার আমরা একটা অঙ্ক করে ফেলবো। এটা ইকুয়াল টু, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা খুব সুন্দর করে করে ফেলবো। আসেন, লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমি অঙ্কটা করি, তাহলে আমি লিখতে পারি কি, একবারে একটু কাজ শুরু করে দিতেছি। লেফট হ্যান্ড সাইড যে এটা, এটা তো আপনারা বোঝেন, একবারে কাজ শুরু করতেছি। আসেন, এখানে দেখেন 1 এর উপর 2, এই যে জিনিসটা এই পুরোটার উপরে 6, তার মানে এই যে 1/2 এটার মাথার উপরে পাওয়ার হিসেবে কত, 6। তো 2 এর উপরে পাওয়ার করলে হয় 64, এটা আমরা জানি, অথবা আপনারা ক্যালকুলেটর চেপে দেখতে পারেন। √-3। এখানে আমি করলাম কি, এভাবে কিউব দিয়ে এর মাথার উপর এই জিনিসটাকে আমি ভেঙে ফেললাম, স্কোয়ার। সবাই কি এই কাজটুকু বুঝছি আমরা? ওকে, আমি অনেকক্ষণ ধরে আপনাদের চেহারা দেখিনি, একটু যাই আমি। ওকে, এখন দেখা যাইতেছে। আজকে কি রিফাত ক্লাস করতেছে না? রিফাত জয়েন করেনি কেন? রিফাত, ঠিক আছে। এখানে আমরা এই যে কিউবের সূত্রটা ইয়ে করব, ভেঙে ফেলবো। a³ প্লাস 3a² b প্লাস 3ab²
3ab স্কয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। আস্তে আস্তে আমরা একটু বড় হই, ঠিক আছে? এই যে বড়দের মতো করে এই লাইনটা লিখে ফেললাম। সবাই কি বুঝছেন? কে বোঝেননি কথা বলেন। ধীরে ধীরে আমাদেরকে এরকম একটু বড় হইতে হবে, না হলে অ্যাডমিশনে আপনি লিখে সময় কুলাইতে পারবেন না। এই লাইনে কারো কোনো প্রবলেম থাকলে বলেন। না, কথা থাকলেও কথা ঠিক থাকবে না, আপনি এটা বুঝছেন কিনা সেটা বলেন। আচ্ছা, এটা কিউব, এই যে দেখেন √3 কত কিউব, এটাকে আমি কিভাবে লিখতে পারি? -√3 হোল স্কয়ার, আর লিখতে পারি কত? -√3 আর একটা, কারণ এই দুইটা আর একটা তিনটা গুণ করলে কত হবে? কিউব হবে। তো এই বর্গ আর এটা চলে গেলে কত হয়? 3, আর ওদিকে কত থাকে? শুধু 3। বুঝছি? ওকে, আর কারো কোনো জায়গায় প্রবলেম ভাই ওই লাইনটাতে থাকলে কথা বললেই আমি ঠিক করে দেব। নাই, তাহলে আমরা করে ফেলি 64। এদিকে দেখেন, এই যে এটা আর এটা কি হয়? কেটে যায়। ও এখানে একটা বর্গ আছে, আর এখানে গুণ করলে -3×9, তার সাথে 1 যদি যোগ করি তাহলে হয় -8, আর মাথার উপরে কি আছে? একটা বর্গ। এবার তো বুঝতেই পারতেছেন কি মজা। 64 × 64 = 1 প্রমাণ হয়ে গেছে। বুঝছি সবাই? ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট প্রবলেম সলভ করি। এবার একটা মজার অঙ্ক করি, তাহলে এটা করে ফেলি। ওকে, এটা প্রমাণ করব আমরা, ঠিক আছে? এই জায়গাটা কি আপনার কাছে পরিচিত মনে হয় আপনাদের কাছে? এটা আসলে আমরা জানি কি, যে আমরা এই যে একটা সূত্র শিখলাম, ω² = ω + 1 = 0 শিখছি। এখন জাস্ট এখানে দেখাইছে কি? আলফা দিয়ে। তো এটা ইকুয়াল টু যখন 0 হয়, তখন তো আমরা এটাও জানি যে এটা কিউব = 1 হয়। সুতরাং α² + α + 1 = যদি 0 হয়, তাহলে আমরা এটাও মনে রাখতে পারি যে এখানে α³ = কত? 1। এটাও এখানে দেওয়া না থাকলেও দেওয়া আছে। সবাই কি বুঝছি? এই অঙ্কটা আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করা শুরু করব। x - 1 x - α x - α²। আমরা করব কি? x - 1টা রাখবো এখানে, আর এইগুলো কি করব? গুণ করব। তাহলে এখানে হবে কি? x² - x α² - x আলফা প্লাস α³ গুণ করে ফেললাম। এখন একটু ক্যালকুলেশন করি। x - 1 এখানে হয় কত? x² - একটা x কমন নিলে এখানে কত হয়? α² প্লাস আলফা প্লাস 1। α³ = কত জানি আমরা? 1। তাহলে x - 1 x² α² প্লাস আলফা প্লাস আলফা = -1। -1টা যদি এখানে বসাই ক্যালকুলেশন করি, তাহলে - প্লাস x প্লাস 1, এটা ইকুয়াল টু লেখা যায় x³ - 1। প্রমাণ হয়ে গেছে। এটা সূত্র a - b * a² - b² a - b * a² + ab + b², সরাসরি এটা লেখা যায়। সবাই কি বুঝছি ভাই? অঙ্কগুলো স্ক্রিন আপনি বলেন, বুঝিনি, আবার বলেন। দেওয়া আছে তো, এই যে ইকুয়াল দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো দেখেন, অঙ্কগুলো যখন আমার শেষ হয়ে যায়, আপনারা চাইলে একটা করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কেননা আমি জানি যে অনেকেই আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা শুধুমাত্র ক্লাসেই মোটামুটি সবকিছু বুঝে ফেলেন, পরে আবার সময় নষ্ট করে ভিডিও দেখার দরকার পড়ে না। আচ্ছা, আপনাদের ভিতরে কি এরকম কেউ আছেন যে মোটামুটি ক্লাসে আপনার হয়ে যায়, পুরো সবগুলো ভিডিও আপনার ফুল দেখতে হয় না? এরকম কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা, সেটা তো ভাই ভিন্ন বিষয়। আসলে আপনার আল্লাহর রহমতে আমি যেভাবে ভেঙে ভেঙে দেখাই, আবার ভিডিও দেখার কথা না। ভিডিও দেখলে তো আসলে সময়ও নষ্ট হয়। তো যারা ওইভাবে করেন, তারা কিন্তু আমার অঙ্কগুলো কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে সেই অঙ্কগুলো করবেন। কেননা আমি কিন্তু সবগুলো অঙ্ক গাইডের নিয়মে করাই না। যেমন এই অঙ্কটা গাইডে দেখবেন যে 1 2 3 4 5 লাইনে আপনি করছেন,
4 লাইনে করছেন, গাইডে দেখবেন যে কম করে হলো 8 লাইন। তো আমি অঙ্ক যেগুলো সলিউশন করে দিই, আমার অঙ্কগুলো কিন্তু আপনি দেখবেন। আপনি যদি ভিডিও নাও দেখেন তাহলে আপনার অনেক দিক দিয়ে একটু স্পিডি হবেন আপনি। ওকে, তাহলে আমাদের এটাও শেষ, আমরা আরো প্রবলেম সলভ করব। আমার খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে, আজকে আমাদের ম্যাচে খাওয়া দাওয়া খিচুড়ি দিয়ে। নো, আসেন, এই প্রশ্নটা আমরা পড়ে ফেলছি, কি বলেন, তাই না ভাই? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই তো এবার এই দুটা প্রবলেম সলভ করব। এই দুটা প্রবলেম একেবারে সিমিলার। আমি সহজটা সলভ করে দেব, আপনারা কঠিনটা সলভ করবেন। একটু দেখেন অঙ্কটা। অঙ্কর চেহারাটা কি সবাই দেখেছেন? তাহলে আমি সহজ একটা প্রবলেম, এটা হলো সহজ, এই সহজটা আমি করব, পরেরটা হলো কঠিন, ওই কঠিনটা আপনারা করবেন। ওকে, এগুলো হলো আমরা যারা হায়ার ম্যাথ পড়ছি, এগুলো হলো উৎপাদকের অঙ্ক, এগুলো হলো উৎপাদকের অঙ্ক। তো এগুলো একটু ভিন্নধর্মী উৎপাদক। একটু আগে একটা কথা ভুল বলছি, যে আমরা যারা হায়ার ম্যাথ পড়ছি, আমি কিন্তু হায়ার ম্যাথ পড়িনি, কারণ আমি আর্টসের স্টুডেন্ট। আপনারা যারা হায়ার ম্যাথ পড়েছেন তারা এই অঙ্কগুলো করছেন। তো এই অঙ্কগুলো করতে হয় কি, যেটা দেওয়া আছে সেটা, নো প্রবলেম ভাই, আর্টস কমার্স মাদ্রাসা কোনো ইফেক্ট ফেলে না, যে পারে সে সবই পারে, বুঝছেন? আপনার খাটুনি খাটতে হবে, পরিশ্রম করবেন একেবারে কন্টিনিউ, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এটা দেওয়া আছে আমাদেরকে, আমরা কি করব? ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। যেটা দেওয়া আছে এটা থেকে কি করতে হবে, আমাদেরকে একটা ইকুয়েশন বের করে নিতে হবে, সেই ইকুয়েশন দিয়ে আমরা এটা প্রমাণ করে ফেলবো। টেকনিকটা আমি দেখাই দিব। আর হচ্ছে যে আমাদের 1 নম্বর কাজ হলো, যেটা প্রমাণ করতে হবে সেখানে কোনো আই নাই, কিন্তু এখানে একটা আই আছে, সুতরাং ওই আইকেও ভিনিশ করতে হবে, আর একটা ইকুয়েশন আমাকে বের করে নিতে হবে। এর জন্য গিভেন ডাটা এক্স ইকুয়াল টু কত, 2 প্লাস আই, এরকম কোনো একটা ইকুয়েশন থেকে যদি আপনি আই ভিনিশ করতে চান, তাহলে আপনার সামনে পদ্ধতি আছে দুইটা। 1 নম্বর পদ্ধতি হলো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে যদি সদৃশ বানাইতে পারেন, তাহলে বাস্তব ইকুয়াল টু বাস্তব, অবাস্তব ইকুয়াল টু অবাস্তব লিখতে পারেন, তাতে করে আই ভ্যানিশ হয়ে যায়। আরেকটা পদ্ধতি হলো, যদি আই থাকে তাহলে আইকে একক অবস্থায় একটা পিওর পদে রাখা অবস্থায় উভয় পাশে যদি বর্গ করতে পারেন, তাহলে আই ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া আই ভ্যানিশ করার আর কোনো পদ্ধতি নাই। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা পিওর আইকে রেখে বর্গ করব। 2টাকে পার করে নিলাম, এই যে এখানে শুধু একাই কে আছে, আই। এখন যদি আমি উভয় পাশে বর্গ করি, তাহলে এই পাশে হবে x² মাইনাস 4x প্লাস 4, আর এখানে হবে -1। আমি লিখতে পারি x² মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। সবাই কি বুঝছি ভাই? ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করব। LHS লেফট হ্যান্ড সাইড আমাদের কোনটা দেওয়া আছে, x⁴ মাইনাস 4x³ এই আপনাদের নাকি সেমিস্টার ফাইনাল নেবে শুনলাম, মিড টার্ম পরীক্ষা নেবে শুনলাম। মিড টার্মের কথা লিখছে বগুড়া পলিটেকনিক্যালে দেখলাম। আচ্ছা, বেশি বাড়াবাড়ি আসলে কোনোটাই ভালো না, এই জন্য বেশি মাস্টারি না করে সেমিস্টারের জন্য যদি আপনি মোটামুটি প্রিপারেশন নিতে পারেন, A+ পাবেন, আমি বলে দিলাম। শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো পড়বেন, প্রশ্ন অনেক সোজা হবে, আপনাদেরকে মানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে অ্যাডমিন প্যানেল থেকে। আপনারা ভালো করে শুধু বোর্ড প্রশ্নগুলো পড়ালেখা করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। ভয় করার কোনো কারণ নাই, শুধু দোয়া করেন যে তাড়াতাড়ি যেন কি হয়, পরীক্ষাটা হয়। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিছি। এরপরে করবেন কি, এভাবে দুইটা ইকুয়াল দেবেন, দুইটা লাইন নেবেন, নিয়ে এই শেষের লাইনে করবেন কি, এটা লিখে নেন এই যেভাবে x² মাইনাস 4x
প্লাস 5 একবার লিখে ফেলেন। এবার আপনাকে যেটা করতে হবে, এটার সাথে এমন কোনো সংখ্যা দ্বারা বা এমন কিছু দ্বারা গুণ করতে হবে যেন উপরেরটার প্রথমটা মিলে যায়, উপরেরটার প্রথমটা মিলে যায়। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, আমি যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এটা মিলে যাবে। এখন এই পুরোটাকে আমি গুণ করব আর এই দিক দিয়ে লিখে দেব। তাহলে গুণ করি চলেন, এক্স টু দি পাওয়ার 4, এখানে গুণ করলে -4 এক্স কিউব, পরে গুণ করলে প্লাস 5 এক্স স্কোয়ার। এখন কথা হলো দেখি তাহলে কি কি ঘটনা ঘটলো। এক্স টু দেওয়ার 4 এক্স টু দেওয়ার 4 মিলে গেছে, -4 এক্স কিউব -4 এক্স কিউব মিলে গেছে। এখানে আছে 6 এক্স স্কোয়ার, এখানে আছে 5 এক্স স্কোয়ার। তাহলে মিলার জন্য আমাকে কি করতে হবে, আর একটা এক্স স্কোয়ার নিতে হবে। তো এই যে এক্স স্কোয়ারটা নিলাম, এটা তো আর কোনো জায়গায় গুণ টুন করে পাইনি, সুতরাং ওই রকম জিনিস আরেকটা নিতে হবে আমাকে, এক্স স্কোয়ার -4x প্লাস 5। তাইলে এই পর্যন্ত আগেরটা গুণ করেই মিলে গেছে, এখন অতিরিক্ত আছে কত, এক্স স্কোয়ার। তাহলে ওই যে বাড়তি যেটা নিছেন সেটাকে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যেন এক্স স্কোয়ার মিলে যায়। সুতরাং এখানে যদি আমি +1 নিই তাহলে গুণ করলে এটা মিলে যাবে। তাহলে এক্স স্কোয়ার গুণ করেই ফেলছি, পরে যদি গুণ করি তাহলে 4x প্লাস কত 5। সুতরাং দেখেন এখানে 6 এক্স স্কোয়ার মিলে গেছে, -4x মিলে গেছে, প্লাস 5 মিলে গেছে। তার মানে এই লাইন ইকুয়াল টু এই লাইন, এই লাইন ইকুয়াল টু এই লাইন। আমরা সব কিছু ঠিকঠাক লিখছি, কোনো প্রবলেম হয়নি। সবাই কি এইটুকু কাজ বুঝতে পেরেছেন? জি জি আপামনি বলেন। এই তো আমি আপনাকে পদ্ধতি বলে দিছি, যখন আপনাকে এইরকম জিনিস বহুপদী একটা ইকুয়েশন দ্বিঘাত পার হয়ে গেছে, দ্বিঘাত থেকে চতুর্থ ঘাত পঞ্চম ঘাতের কোন একটা ইকুয়েশন দেওয়া আছে এবং সেটা আপনাকে প্রমাণ করতে বলছে অন্য কোনো একটা ইকুয়েশন দ্বারা, তাহলে অন্য যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা এইভাবে রেডি করে নিয়ে তাকে দিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। আপনারা বুঝছেন? ওকে, এখন আমরা এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা ইকুয়াল টু কি জানে, আন্ডা। তাহলে এখানে লিখবো আন্ডা, আর এখানে 1 ইন্টু এটা ইকুয়াল টু কি জানি, ডিম। এটা ইকুয়াল টু লিখবো ডিম, আর আন্ডা ডিম এগুলো গুণটুন করলে এখানে হবে গোল্লা। সুতরাং প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। সবাই কি বুঝতে পেরেছি ভাই? ওকে, তাহলে আমি যে প্রবলেমটা সলভ করলাম এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদের মতো, কেননা এটা একটু ছোট ছিল। আমি 2 বার গুণ করার পরেই আমার এর সাথে মিলে গেছে, আমি রেজাল্টটা পেয়ে গেছি। কিন্তু আপনাদের জন্য যেটা রেখেছি সেটা এরকম 2 বার গুণ করলে মিলবে না, সেটা গুণ করতে হবে 3 বার। সুতরাং আপনাকে এটা নিজে করতে হবে। প্রথমে x প্লাস 1 ইকুয়াল টু i√2, আইকে পিওর আলাদা করে উভয় পাশে কি করবেন, বর্গ করবেন। বর্গ করার পরে এরকম একটা ইকুয়েশন পাবেন, পরে সেই ইকুয়েশন দিয়ে এখানে কি করবেন, কাজ শুরু করবেন। কিন্তু এখানে গুণ করতে হবে কয়বার, 3 বার। বুঝছি কি? ওকে, আগে চেষ্টা করে দেখেন, না পারলে তো আমি আসি, আমি করে দেবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, এরপরে তাহলে আমরা সামনের দিকে আর একটু যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আজকে কি অনেকদিন পরে আমাদের ক্লাস হইতেছে? এবার একটা প্রবলেম আমরা সলভ করব, সেটা হচ্ছে যে এটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো দেখেন এই জিনিসটা আমাদের কাছে একটু পরিচিত মনে হইতেছে। বলেন তো এই জিনিসটা কি আপনাদের কাছে পরিচিত মনে হইতেছে? -1 প্লাস √3, রাইট। কিন্তু এটা সরাসরি ওমেগা না, একটু ডিস্টার্ব আছে। -1 প্লাস √3 ডিভাইডেড বাই একটা 2 নিতে হবে। তো আমি যদি 2 নিই, এর মাথার উপর আছে 4, তাহলে আমি আসলে বেশি নিছি কত, বেশি নিছি 16 প্লাস এখানেও এটাকে রেডি করে নিই, -1 √3 ওমেগার জন্য 2 নিতে হবে, মাথার উপর আছে কত 4, এখানে আমি বেশি নিছি কত 16। তাহলে এই ভাই এটুকু কি সবাই বুঝছেন? ওকে,
তাহলে এখানে হলো 16 আর এটা ইকুয়াল টু আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা হলো 16 আমরা জানি এটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, মাথার উপরে আছে 4। একটু ক্যালকুলেশন করি, 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা জানি কি ওমেগা প্লাস এখানে হলো 16। আরেকটু কাজ করি না, তাহলে তো এক লাইনে হয়ে যায়। এই 16টা আমি কমন নিলাম, তাহলে এখানে থাকে কত, এখানে শুধু থাকে ওমেগা, আর এখানে থাকে কত 4 দুগুণ 8, তার মানে 3 দুগুণ 6, বাকি থাকে কত 2, সুতরাং এখানে থাকবে কত ওমেগা স্কয়ার। তাহলে এখানে থাকে 16, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 ইকুয়াল টু আমরা বলতে পারি -16। প্রমাণ হয়ে গেছে, বুঝছি। ওকে, সবাই যদি বুঝে থাকেন তাহলে তো শেষ। হ্যাঁ ভাই, কিছু বললেন, কি যেন কিছু বললেন, কোথা থেকে আপামনি বলেন? এই যে এটা এটা ও আচ্ছা, এটা এটা আচ্ছা আচ্ছা, ওটা ছোট তো, ওটা মাইনাস আছে। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই দিই, ওখানে মাইনাস আছে, ভয় নেই। দেখেন, দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, কিন্তু আমি আপনাদের সাথে 2 মিনিট একটু কথা বলবো। আমি ভিডিওটা অফ করে নিয়ে 2 মিনিট কথা বলি।